মেহেরাত বুঝতে পারছে না কি করবে। বিয়ের তারিখ এগিয়ে দিলে ওনাদের কেমন প্রতিক্রিয়া হবে, আবার স্রোতস্বিনী সেই বা কি ভাববে। তাহলে কি বিয়ের তারিখ পেছালে যদি স্রোতস্বিনীর মন ঘুরে যায় তখন? মেহেরাদের মন খারাপ দেখতে পেয়ে বনলতা বেগমে সে কারণ জিজ্ঞাসা করলে মেহেরাত তাকে সব জানায়। সব শুনে বনলতা বেগম বলেছে, চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিব। রাত 12টা। স্রোতের আজকে কেন জানি ভালো লাগছিল না, পড়ায় মন বসছিল না, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, ভোরে উঠে পড়বে। অন্যদিকে মেহেরাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ভালো লাগছে না কিছু। স্রোতকে হারানোর ভয় কাজ করছে। সে স্রোতকে চায়, খুব কাছে থেকে চায়, খুব তাড়াতাড়ি চায়। তার স্রোতকে দেখতে ইচ্ছে করছে হঠাৎ, তাই হুট করে এটা সিদ্ধান্ত নিয়ে নিল। স্রোত ঘুমাচ্ছে, ওইদিকে ফোন বেজেই চলেছে। দুবার বেজে ওঠার পর 3বারের মাথায় সে নাম না দেখে ঘুমের মধ্যে কল রিসিভ করে রাগান্বিত স্বরে বলে, কে ভাই এত রাতে ফোন দিচ্ছেন? শরীরে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? মেহেরাত শুনেছে ঘুমের মধ্যে কথা বললে নাকি ছেলেদের স্বর নেশাক্ত শোনায়। এখন তো দেখছে মেয়েদের স্বরেও মাদকতা মেশানো থাকে। সে শান্ত গলায় বলল, বারান্দায় আসুন। ঘুমের মধ্যে অতি পরিচিত কণ্ঠ শুনে স্রোতের ঘুম উবে যায়। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে সোজা হয়ে বসে। সে ভাবছে ঘুমের ঘোরে কি বলছে লোকটা, না জানি কি ভাবছে। স্রোতকে চুপ থাকতে দেখে মেহেরাত আবারও বলল, স্রোত ভাবছে বারান্দায় কেন যেতে বলছে। সে আবার বাসার নিচে চলে আসেনি তো? তাড়াহুড়ো করে জামা ঠিক করে ওড়না গায়ে জড়িয়ে বারান্দায় যায়। সে গিয়ে দেখতে পায় মেহেরাত তার গাড়িতে পিঠ ঠেকিয়ে কানে ফোন ধরে বারান্দার দিকে তাকিয়ে আছে। স্রোতকে দেখতে পেয়ে একটা হাসি উপহার দিয়ে অন্য হাত দিয়ে হাই বুঝালো। স্রোত শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যে অবাক হয়েছে তা মেহেরাতকে বুঝতে দিল না। স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলো, এত রাতে আপনি এখানে? কেন আসতে পারি না আমি? ফোন দিলেই পারতেন। একটু একটু দেখতেও ইচ্ছা করছিল। না না, একটু না, অনেক বেশি। স্পষ্ট জবাব মেহেরাদের। দুজোড়া চোখ একে অপরের দিকে আবদ্ধ, কানে ফোন। মেহেরাত বলল, আমাকে একটু সময় দেওয়া যাবে এখন প্লিজ? সরি। আপনাকে নিয়ে মাঝরাতে শহর দেখব, সঙ্গী হবেন আমার? পরে যদি সময় না পাই। স্রোতের মনে হলো মেহেরাদের মন খারাপ, সে কিছু বলল না, ভাবছে সে। মেহেরাত আবারও জিজ্ঞাসা করলো, নিচে আসবেন, যাবেন আমার সাথে? কি করুন আকুতি। স্রোত কিছু না বলে কল কেটে দিয়ে ভেতরে চলে গেল। বারান্দার দরজা লাগালো। কিছুক্ষণ পর রুমের লাইট নেভালো। মেহেরাত সবই নিচ থেকে দেখছে। তার কেন জানি মনে হচ্ছে স্রোত আসবে, ফিরিয়ে দিবে না তাকে। হলো তাই। কিছুক্ষণ পর স্রোতস্বিনী নামক বাড়িটা থেকে স্রোত বের হলো। মেহেরাদের মুখে প্রশান্তির হাসি। স্রোতের পরনে শুভ্র রঙের পোশাক, চুলগুলো ক্ল্যাচ দিয়ে আটকানো। মায়ের মৃত্যুর পর স্রোতে জীবন বর্ণহীন হয়ে যায়, তাই তো তার বেশিরভাগ কাপড়ই বর্ণহীন সাদা। স্রোত মেহেরাদের সাথে কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে বসে। মেহেরাদ চুপচাপ দেখে যায়, হেসে নিজেও উঠে পড়ে। গাড়ি চলছে নিজ গতিতে। স্রোত বাহিরের দিকে তাকিয়ে আছে। মেহেরাদ একটু পরপর তাকে দেখছে। স্রোত তা বুঝলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। রাতের শহর কত সুন্দর, চারিদিকে আলো ঝলমল করছে। দিনের বেলার মতো হাজার হাজার মানুষ, যানবাহন না থাকলেও রাস্তা কিন্তু একদম নীরব নয়। যানবাহনের আনাগোনা চলছেই। সময় পার হয়েছে অনেক। একটা সময় পর স্রোত বুঝতে পারল তারা শহরের বাইরে চলে এসেছে। এখন রাস্তা নীরব, নিস্তব্ধ। স্রোত এতক্ষণে মুখ খুলল, কোথায় যাচ্ছি? প্রশ্নের পিঠে প্রশ্ন করা আমার পছন্দ না। প্রশ্নতেই উত্তর থাকে, শুধু বুঝে নিতে হয়। স্রোত এবার মেহেরাদের দিকে তাকালো। মেহেরাদের দৃষ্টি সামনে। মেহেরাদর তাকাতেই চোখ সরিয়ে নিল। মেহেরাদ আবারও জিজ্ঞাসা করলো, বলুন না, বিশ্বাস করেন আমায়? বিশ্বাস না করলে এত রাতে বেরিয়ে আসতাম না নিশ্চয়ই। ভনিতা ছাড়াই উত্তর দিল স্রোত। হ্যাঁ, সে বিশ্বাস করে মেহেরাদকে। তার খুব ইচ্ছে করেছিল লোকটাকে বিশ্বাস করতে। মেহেরাদের চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। হঠাৎ গাড়ি থামলো। মেহেরাদ নিজে নেমে স্রোতকে নামতে বলল। গাড়ি থেকে নামতে স্রোতকে দক্ষিণা বাতাস এসে ছুঁয়ে দিল। সারা শরীর যেন কেঁপে উঠল। সামনে তাকাতেই দেখলো একটা নদী আপন গতিতে বয়ে যাচ্ছে। নদীর পাড়ে কিছু লাইট লাগানো, যার জন্য পরিবেশটা আলো ঝলমল লাগছে। আর আকাশে তো স্বয়ং চাঁদ নিজের উপস্থিতির প্রমাণ দিচ্ছেনই। নদীর পানিতে চাঁদের প্রতিবিম্ব প্রতিভাত হচ্ছে। মনে হচ্ছে ঢেউয়ের সাথে চাঁদও দুলছে। স্রোতের চোখে মুখে মুগ্ধতা। এমন একটা মুহূর্ত তার জীবনে প্রথম। এমন স্নিগ্ধ পরিবেশ স্রোত আগে দেখেনি। মেজর সাহেব ভালো, বড্ড বেশি ভালো। সে ঘাসে হাঁটু ভেঙে বসে, হাঁটুতে মুখ দিয়ে বসে আছে। সে দেখছে খুব কাছে থেকে প্রকৃতি অনুভব করছে সে। প্রতিটা ঠান্ডা বাতাস শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। কি সুন্দর ঘ্রাণ। আচ্ছা, এটা কি প্রকৃতির ঘ্রাণ? রাত, নদী, গাছপালা সবকিছুর সংমিশ্রণে তৈরি ঘ্রাণ। এত সুন্দর। স্রোতের চোখে মুখে মুগ্ধতা, প্রশান্তি। কতদিন পর এত ভালো লাগছে। নিজেকে এই রাজ্যের রানী মনে হচ্ছে।
এমন লাগছে যেন এই রাতের আকাশ এই নদীর ঢেউ, এই শুনশান নীরব প্রকৃতি তাদের রানীকে অভ্যর্থনা জানাচ্ছে, সাদরে বরণ করে নিচ্ছে। মেহেরাত চোখ আটকে আছে স্রোতের চোখ মুখের মুগ্ধতায়। সে আপন মনে বলে উঠল, আপনি মুগ্ধ হয়ে আটকে গেছেন এই রাতের প্রকৃতিতে, আর আমি আটকে গেছি আপনার চোখ মুখের ওই মুগ্ধতায়। স্রোতের ধ্যান ভাঙতেই সে মেহেরাদের দিকে তাকায়। মেহেরাত এখনো এক দৃষ্টিতে তার দিকে তাকানো। স্রোত হঠাৎ লজ্জা পেয়ে নিজের চোখ নামিয়ে ফেলে। আস্তে আস্তে বলে, Thank you so much, Major Sahib, for giving me such a moment. It is one of my memorable nights. Oof, no, it is the best night ever I had. Thanks a lot, Major Sahib. মেহেরাত বিপরীতে একটা হাসি উপহার দেয়, দুষ্টুমি স্বরে বলে, বেস্ট নাইট। তাহলে তো আমি আপনাকে এখানে আনতাম না। স্রোত ভ্রু কুচকে মেহেরাদের পানে তাকিয়ে জিজ্ঞাসা করল। কেন? মেহেরাত বাঁকা হেসে বলে, I want to make our first night bed of roses memorable and thought that you'd be the best night you that. But হলো না। Feeling sad for me. শেষের লাইনটা নাক টেনে কাঁদো কাঁদো স্বরে বলল মেহেরাত। মেহেরাদের কথার মানে বুঝতে পেরে স্রোতের কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে। মন চাচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, সে ঢুকে পড়ুক। আলোর অল্প তীব্রতায় মেহেরাত বুঝতে পারল স্রোত লজ্জা পেয়েছে। সে জোরে হেসে ফেলল। তার হাসির শব্দ শুনতে স্রোত রাগী চোখে তাকালে সে আবারও বলে, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বুকের বাঁ পাশটায় নিজের হাত রেখে নাটকীয়ভাবে মেহেরাত বলে, ওই রাগী চোখে তাকাবেন না, ওইগুলোই আমার সর্বনাশ করেছে। শেষে আমি শেষ। মেহেরাদের কাণ্ডে স্রোত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে হেসে ফেলল। মেহেরাত এবার বলল, আমি আপনার কোলে মাথা রেখে শুতে পারি সতোষিনী? স্রোত অবাক হয়ে তাকালে মেহেরাত বলে, প্লিজ একটু, এমন রাত যদি আর না পাই। শেষ কথাটায় অসহায়ত্ব ফুটে উঠেছে। স্রোত কিছু না বলে সোজা হয়ে বসে পা এমনভাবে রাখলো যেন মেহেরাত মাথা রাখতে পারে। মেহেরাদের মুখে প্রশান্তির হাসি। স্রোতের কোল পেতে দিতে দেরি, মেহেরাদের শুতে দেরি হয়নি। সে চোখ বন্ধ করে রেখেছে। অসম্ভব ভালো লাগা কাজ করছে তার। স্রোতের কেমন জানি সব স্বপ্ন স্বপ্ন লাগছে। মেহেরাদের অনুরোধগুলো সে ফেলতে পারছে না কেন, তবে তার মন্দ লাগছে না এই মুহূর্তটা। মেহেরাত চোখ বন্ধ করে স্রোতের কাছে আবদার করে বসলো। স্রোতোষিনী, হুম। একটা গান ধরুন না প্লিজ। আমি গান গাই না। কেন? বান্ধবী তো বললো আপনি ভালো গান করেন। মায়ের শখ ছিল, তাই শিখেছিলাম। মা মারা যাওয়ার পর বাদ দিয়ে দিয়েছি। যে পৃথিবীতে নাই তার শখ কেন জীবিত রাখবো? এটা ভুল বলেন আপনি। উনি নেই বলেই তো ওনার শখগুলোর মধ্যে ওনার উপস্থিতি জানান দিবেন। স্রোত হয়তো কথাটা বুঝলো, তাই চুপ করে রইল। মেহেরাত আবারও বলল, গান ধরুন একটা, আর আজকে এই সুন্দর মুহূর্তে শাশুড়ি আমার শখে জানান দিন। আপনার মন খারাপ কেন? স্রোতের সোজাসাপটা প্রশ্ন। মেহেরাত যেন এই প্রশ্ন আশা করেনি। সে লুকাতে চাইল, বলল, কই না তো। এখনই মিথ্যে বলা শুরু করেছেন? আমাকে হিউম্যান সাইকোলজি বোঝাতে আসবেন না। আমি শুরু থেকেই খেয়াল করেছি আপনার মন খারাপ। আপনাকে হারানোর ভয়ে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল মেহেরাত, মানে? আমার ছুটি 5 দিন কমানো হয়েছে, সেটা আজ সন্ধ্যা জানতে পেরেছি। বিয়ে 8 দিন পর ঠিক হয়েছে, আর আমি আজ মাত্র 5 দিন পেয়ে যেন হারিয়ে ফেললাম। এখানে হারানোর প্রশ্ন আসছে কোথা থেকে? আমি আবার কবে ছুটি পাই তার ঠিক নেই। এত জরুরি তলব অবশ্যই কোনো দরকারে। আপনি যদি ততদিনে আপনার ডিসিশন চেঞ্জ করে ফেলেন। স্রোত হাসতে হাসতে বলল, এর জন্য আপনার মন খারাপ? আপনি হারছেন সতোষিনী? করুণ স্বরে বলে মেহেরাত। 8 দিন পরের বিয়ে 3 দিন পরে হবে, তাহলেই তো হয়। ভনিতা ছাড়াই বলল স্রোত। আপনি এই কথা বলছেন? চোখ বড় করে তাকিয়ে জিজ্ঞাসা করলো মেহেরাত। 8 দিন পরে বিয়ে করলেও আমাকে করতে হবে, 3 দিন পরে করলেও আমিই করব। চিল। স্রোতের কথা শুনে মেহেরাত খুশি হয়ে কোল থেকে উঠে স্রোতকে জড়িয়ে ধরে। স্রোত যেন পলক ফেলতেই ভুলে গেল, শ্বাস নিতেও পারছে না। কি হলো ব্যাপারটা, কি করেছে বুঝে আসতে মেহেরাত স্রোতকে ছেড়ে দিল। স্রোতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বোকা হাসি হেসে মাথার চুল ঠিক করতে করতে বলে, সরি, খুশিতে এক্সাইটেড হয়ে গেছিলাম, সরি। মেহেরাদের বোকা বোকা হাসি দেখে স্রোত নিজের অদ্ভুত অনুভূতির কথা ভুলে হেসে ফেলল। মেহেরাত আবারও স্রোতের কোলে শুয়ে পড়ল। ভাব এমন যেন এইমাত্র কিছুই হয়নি। আবার বলল, একটা গান গেয়ে মুহূর্তটাকে সুন্দর করে নিন স্রোতোষিনী। স্রোত সামনের দিকে তাকিয়ে গেয়ে উঠল, হয়ে যাক, যেন রূপকথাদের ডাকছি, অসময়ে বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। তখন মেহেরাদের দৃষ্টি স্রোতের দিকে। মেহেরাত তাল মেলাতে স্রোত মেহেরাদের দিকে তাকায়।
সে তুমি এত অল্প কথায় বুঝিয়েছ আমায়। মেহেরাত থামলে স্রোত আবারও শুরু করলো। দৃষ্টিতে দৃষ্টি আবদ্ধ, কারো মুখে কোনো কথা নেই। এই নদীর পার যেন অদ্ভুত, অসম্ভব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলো। একটা সময় পর স্রোত নীরবতা ভাঙল। মেজর সাহেব, ভোর হয়ে এসেছে, চলুন বাড়ি যাই। একটু অপেক্ষা করুন, আর একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে যাবেন। কি? একটু পরে দেখতে পাবেন। চতসিনী, সামনে তাকান। স্রোত তাকালো। আসলেই সুন্দর, অসম্ভব সুন্দর। ভোরবেলা একটা দিনের সূচনা ঘোষণা করে সূর্যোদয়ের মাধ্যমে। সূর্যোদয় এক নৈসর্গিক সৌন্দর্য। নদীর পাড়ে সিঁদুর রাঙা সূর্যের উদয়। মনে হয় ওই দূরের পানির মধ্যে থেকে সূর্যটা উপরে উঠছে আর চারিপাশে আগুন ধরিয়ে দিয়েছে। এ যেন এক স্বর্গীয় দৃশ্য। স্রোত সমুদ্রের তীর থেকে সূর্যাস্ত দেখলেও কখনো এমন সূর্যোদয় দেখা হয়নি। আজ দিনটা ভালো, সব ক্রেডিট মেজর সাহেবের। স্রোতের মুগ্ধতায় ঘেরা চেহারা যেন মেহেরাদের শান্তির চাবিকাঠি। স্রোতের দৃষ্টি সামনে, তার দৃষ্টি স্রোতে নিবদ্ধ। একসময় মেহেরাত হেসে বলে উঠল, বলো নদী, কার স্রোতে বেশি সুন্দর, তোমার নাকি আমার? সকাল হয়ে গেছে। শহরের রাস্তা দিয়ে গাড়ি চলছে, উদ্দেশ্য স্রোতের বাড়ি। মেহেরাত এক ধ্যানে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে দু একটা কথা বলছে। স্রোত হু হ্যাঁতে জবাব দিচ্ছে। গাড়িতে আবার নীরবতা, কথা যেন ফুরিয়ে গেছে। স্রোত একটু পর পর লুকিয়ে লুকিয়ে মেহেরাতকে দেখছে। মেহেরাত তা খেয়াল করেছে। সে সামনের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে আপনার কষ্ট হচ্ছে না চতসিনী? সোজা হয়ে বসে দেখুন, আমি পুরোটাই আপনার। স্রোত বোকা বনে গেল, লজ্জাও পেল অনেক, কিন্তু সেসব পাত্তা না দিয়ে অদ্ভুত কাজ করে বসলো। সিট বেল্টটা খুলে গাড়ির সিটে হাঁটু ভর দিয়ে মেহেরাদের মাথার দিকে এগিয়ে গেল। মনে হচ্ছে কি যেন খুঁজছে। মেহেরাত বুঝে উঠতে পারল না স্রোতের কাজকর্ম। জিজ্ঞাসা করলো, কি দেখছেন? দেখছি কি দেখছেন? দেখছি আপনার কানের উপরে চোখ লাগানো আছে নাকি আপনি ক্যামেরা লাগিয়েছেন? স্রোতের কথা প্রথমে বুঝতে না পারলেও যখন সে বুঝতে পারল তখন সে শব্দ করে হেসে ফেলে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে গাড়ি হঠাৎ ব্রেক কষল। ব্রেক কষতে স্রোত সামনে হুড়মুড়ি খেয়ে পড়তে নিতেই মেহেরাত তাকে দু হাতে ধরে বুকে জড়িয়ে ফেলল। মেহেরাদের হাসি থামছেই না। আর এদিকে স্রোতের অবস্থা খারাপ, তার মাথা মেহেরাদের বুকে। সে মেহেরাদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মেহেরাদের পারফিউমটার মাতাল করা গন্ধ স্রোত যেন তলিয়ে যাচ্ছে। স্রোত নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। সে ছাড়ুন বলে এক ধাক্কা দিয়ে মেহেরাতকে সরিয়ে পাশের সিটে গিয়ে বসে পড়ল। কথা ঘুরাতে বলল, তাড়াতাড়ি বাসায় চলুন, আমার ক্লাস আছে 7টায়। ইস, কি সুন্দর মুহূর্তটা বুঝে ওঠার আগেই নষ্ট করে দিলেন। নাটকীয়ভাবে কাঁদো কাঁদো স্বরে বলল মেহেরাত। অসভ্য লোক। আপনার কাছেই তো, পুরো পৃথিবী জানুক আমি সভ্য গম্ভীর, শুধু আপনিই জানুন আমি কতটা অসভ্য, পাগল, মাতাল। স্রোত নীরব রইল। বাসার সামনে গাড়ি এসে থেমেছে। স্রোত নামার আগে বলল, ধন্যবাদ মেজর সাহেব, আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আপনাকেই ধন্যবাদ আমাকে বিশ্বাস করে সুযোগ দেওয়ার জন্য। সন্ধ্যায় স্রোত মেডিকেল থেকে ফিরতেই মান্ধবী তাকে জানায় শুক্রবারে বাহ্যভোট ওদের বিয়ে। মান্ধবী ভেবেছিল স্রোত তাকে বিয়ের তারিখ এগিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করবে, কিন্তু মান্ধবীর ভাবনা ভেঙে চুরে তছনছ করে দিয়ে বিমর্ষরে ও বলে স্রোত ফ্রেশ হতে চলে যায়। মান্ধবী তো জানে না তার বোনই বিয়ের ডেট এগোনোর কথা বলেছে। দু বাড়িতেই মহা ব্যস্ততা শুরু হয়ে গেছে। যতই ঘরোয়া বিয়ে হোক তবুও বিয়ে বলে কথা, কত আয়োজন। বনলতা বেগমের হাত এখন অনেকটাই ভালো, তবে ভারী জিনিস ওঠানো বারণ। ডক্টরের মতে ওনার সুস্থ হওয়ার প্রবণতা বেশি ছিল বলেই সময়ের আগে ঠিক হয়ে গেছে। মেহেরাদের বাড়িতে ওর চাচি আম্মা জাহানারা বেগম আর ওনার ছেলে রায়হান ওই দিন বিকেলে চলে এসেছে। নোলক সাহেবের পরিবারে সবাই এসেছে পরের দিন সকালে। স্রোতদের বাড়িতে স্রোতের মামা মামি আর দুঃসম্পর্কের এক ফুপি আছেন। আজ বুধবার, শুক্রবার বিয়ে। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো মহা উৎসব লেগে গেছে। সবার কেনাকাটা শেষ, শুধু স্রোতেরটা বাকি। স্রোত দিনের বেলায় ব্যস্ত থাকে বলে সে যেতে পারেনি। সে জানিয়ে দিয়েছিল তার কোনো পছন্দ নেই, বাড়ির সবাই যা পছন্দ করবে তাই। কথা অনুযায়ী স্রোতের পরিবার কেনাকাটা করলে বনলতা বেগম করেনি। তিনি স্রোতকে নিয়ে রাতে শপিং মলে যাবেন, করলেনও তাই। সন্ধ্যার পর মেহেরাত, বনলতা বেগম স্রোতদের বাড়ি থেকে মান্ধবী আর স্রোতকে নিয়ে যান। আউটলেটে যাওয়ার পর অনেকক্ষণ পছন্দ অপছন্দের শেষ 3টে শাড়ি পছন্দ হয় ওনাদের। একটার রং সাদা, আরেকটা লাল টুকটুকে, আরেকটা লালচে খয়েরি। স্রোত বলে দিয়েছে বনলতা বেগমের যেটা পছন্দ সেটাই। তখন মেহেরাত টুকটুকে লাল শাড়িটা নিয়ে বলল, মা এটা নাও, ওনাকে ভালো লাগবে। শেষে এটাই নেওয়া হয়। আরও যা যা লাগে সব কিছু নিয়ে আউটলেট থেকে বেরিয়ে যায় সবাই। এখন গয়নার দোকানে যাওয়ার পালা। পুরনো অনেক গয়না থাকলেও নতুন বউকে নতুন গয়না তো দিতেই হবে। তখন মেহেরাত বলে, তোমরা যাও, আমি একটা কাজ সেরে আসছি।
কেনাকাটা শেষে রাতের খাবার সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত 11:30 বেজে যায়। ফ্রেশ হয়ে শুতে মেহেরাদের ফোন। স্রোত প্রথমে রিসিভ করলো না, তার কেন জানি ভাল লাগে মেহেরাদকে অপেক্ষা করাতে। 3টা কল শেষ হওয়ার পর 4বারের মাথায় সে রিসিভ করে সালাম দেয়। কি করছেন? ঘুমোচ্ছি। আপনি কি করছেন? কল্পনায় আছি, ভাবছি, শুনছি আর চাচ্ছি। কাকে? আপনাকে। কেন এত চান আমায়? কে বললো আপনাকে চাই? তাহলে আমি নিজের সর্বনাশ চাই না। আমাকে আটকাচ্ছেন? কবে? আপনি কবে আটকাবেন? যদি না আটকাই? জোর করে বেঁধে নিজের সাথে আটকাবো। বিয়ে না করে যদি পালিয়ে যাই? পৃথিবী তছনছ করে দিব, গড়িয়ে দিব সব। শক্ত গলায় জবাব দেয় মেহেরাদ। ভালোবাসেন? তোমাকে কাছে পেতে চাওয়া যদি তোমাকে ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছা যদি তোমাকে ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের নামে দলিল কেড়ে নেওয়ার ইচ্ছা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের পাশে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখার প্রবল ইচ্ছা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি সতোষিনী। স্রোত যেন এই উত্তর আশা করেনি। মাদকতা মেশানো এই নেশাক্ত কণ্ঠ শুনে ওর বুকটা ধক করে ওঠে। ওর বাম হাতটা নিজে নিজে বুকে চলে যায়। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওই পাশের মানুষটা যেন ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। নিজে নিজে হেসেই আবার সম্বোধন করলো স্রোতস্বিনী। স্রোত খট করে কলটা কেটে দিল। আর সহ্য হচ্ছে না, সে বুঝতে পারছে না এই বয়সে এমন কিশোরী বয়সের অনুভূতির মানে কি। তবে কি তার জীবনে প্রেম এসে ধরা দিল? সে কি মেহেরাদের প্রেমে পড়ে গেল? মেহেরাদ আকাশের দিকে তাকিয়ে হাসছে। সে হয়তো ফোনের ওপাশে স্রোতের চেহারাটা কল্পনা করেছে। মনে মনে আওড়ালো, আপনি চান বা না চান, আপনি আমার প্রেমে পড়ে গেছেন সতোষিনী। আমাদের আটকে গেছেন, আপনাকে আমার নামে লিখে দেব সতোষিনী। অপেক্ষা একদিনের। স্রোতদের পরিবারে স্রোত বান্ধবী দুজনই মেয়ে, আর কেউ নেই। তাই স্রোতের বিয়ে সাদামাটা ভাবে হবে, এটা স্রোতের বাবা মামা কেউই চান না। কিন্তু সময় কম। আবার বান্ধবী বায়না ধরেছে বিয়ে ঘরোয়াভাবে হোক, হলুদে একটু আনন্দ করতে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হলুদের অনুষ্ঠান একটু জমজমাট হবে। হলুদের আসর বসে ওদের বাড়ির ছাদে। স্রোতের বিয়ে উপলক্ষে স্রোতের কয়েকজন বান্ধবী রিমা, নুরি, সোহানা চলে এসেছে। স্রোতের কোনো ঘনিষ্ঠ বান্ধবী না থাকলেও এদের সাথে ও চলাফেরা। মা মারা যাওয়ার পর তো সে জীবন থেকে সব রং মুছে ফেলেছিল, এখন মেহেরাদ আবার সেই রং ফিরিয়ে আনছে। তাছাড়া বান্ধবীর ফ্রেন্ড সার্কেলে সবাই, নাহিদা, তিথি, তানজিনা, তামান্না, মহিমা চলে এসেছে। এদের এই গ্রুপটা অনেক মজার। যেখানে যায় সেখানটাই মাতিয়ে রাখাই তাদের কাজ। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে নাচবে, তাই তারা সকাল থেকে রিহার্সাল করছিল। তাদের দেখা দেখি স্রোতের বান্ধবীরাও জানায় তারাও নাচবে। স্রোত যেন নীরব দর্শক, সে সব দেখেই যাচ্ছে। কেউ একজন বলেছিল না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। স্রোতের এখন ঠিক তেমনই লাগছে। তার মন চাচ্ছে ওই লোককে একটা অ্যাওয়ার্ড দিতে। ওইদিকে সিরাজ সাহেব বনলতা বেগমকে জানিয়ে দিয়েছেন হলুদের অনুষ্ঠানের কথা, আর এটাও বলেছেন বাড়ির বড়রা না আসলেও ছোটরা সবাই যাতে আসে। বনলতা বেগম জানিয়েছেন ছোটরা যাবে। সন্ধ্যাবেলা বাড়িতে হুলস্থুল কাণ্ড, বিয়ে বাড়ি বলে কথা। সিরাজ সাহেব এই ভবনে সবাইকে নিমন্ত্রণ করেছেন। তার স্ত্রীর মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আগে যত যাই করুক না কেন, এখন তিনি পরিবর্তন হয়ে গেছেন। তারও ইচ্ছা ছিল ধুমধাম করে মেয়ের বিয়ে দিবেন, কিন্তু হুট করে সব হয়ে গেল। হাতে সময় নেই, তাই অল্প সময়ে যতটুকু করা সম্ভব করবেন তিনি। তাছাড়া স্রোতের মামাও নিঃসন্তান। স্রোত বান্ধবী ওনারও ইচ্ছে যতটুকু করা সম্ভব সব করার। ছাদে স্টেজ করা হয়েছে, পুরোটা ছাদ মরিচবাতি আর ফুলে সাজানো হয়েছে। মেয়েরা সবাই সাজতে ব্যস্ত। স্রোত সাজতে না চাইলে বান্ধবী তাকে ধমকে জোর করে সাজায়। ধমকে বলে ওঠে, তোর বিয়ে কি প্রতিদিন হবে? এত ঘ্যান ঘ্যান করিস কেন? কত প্ল্যানিং ছিল তোর বিয়ে নিয়ে, তার কিছুই হয়নি। এমনিতেই মেজাজ খারাপ, তুই আরো খারাপ করিস না। বোনের কথা শুনে স্রোত আর বাধা দেয়নি, করুক যা ইচ্ছে, দুটো দিনই তো। স্রোতকে হলুদ আর কলাপাতা রঙের শাড়ি পরানো হয়েছে। হলুদ গোলাপের গহনা দিয়ে তাকে সাজানো হয়েছে। হলুদ গোলাপ স্রোতের অনেক পছন্দের। সব মেয়েরা হলুদ রঙের শাড়ি পরেছে। একে একে সব মেহমানরা, পরিবারেরা সবাই ছাদে চলে গিয়েছে। অপেক্ষা নতুন কনের। মেয়েদের সবার সাজগোজ শেষ হলে তারা ছাদে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। বান্ধবী তো বোন দেখে নাটকীয় স্বরে বলতে শুরু করে, হ্যাঁ আপু, তোকে দেখে আমি তো ফিদা। এত সুন্দর কেন তুই? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি যদি ছেলে হতাম আর তোর বোন না হতাম, শিওর মেহেরাত ভাইকে কিডন্যাপ করে তোকে নিয়ে পালিয়ে যেতাম। বান্ধবীর কথায় হাসির রোল পড়ে যায়। স্রোত বোনকে জড়িয়ে ধরে। যতই হাসি খুশি থাকুক না কেন, বান্ধবীর যে বোনের জন্য কষ্ট হচ্ছে তা তো স্রোত বুঝতেই পারছে। সবাই স্রোতকে ছাদে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। তারপর যত নিয়ম কানুন আছে সব শেষ করা হয়।
মায়ের পরিবর্তে স্রোতের মামি সব করেন। ওনার কোনো সন্তান নেই বলে স্রোত মান্ধবী ওনার কাছে ওনারই সন্তান। স্রোত যখন পৃথিবীতে আসে তখন ওর মায়ের কিছু জটিলতার জন্য প্রায় 1 মাস স্রোত তার মামির কাছে ছিল। এই দুধের শিশুর সব কাজ সব দায়িত্ব তখন ওনার ছিল, যার জন্য স্রোতের প্রতি তার ভালোবাসা একটু বেশি। বিয়ে বাড়িতে স্রোতের মায়ের দায়িত্ব উনি পালন করছেন। নিয়মকানুন শেষে উনি স্রোতের মাথায় হাত বুলিয়ে বলেন, সুখী হ মা, নতুন জীবনে পা রাখছিস, নতুন সংসার, নতুন দায়িত্ব, সব ঠিকঠাক করে সামনে নিস। বলতে বলতে ওনার চোখ দিয়ে পানি চলে আসে। স্রোত ওনাকে জড়িয়ে ধরে। সব নিয়মকানুন শেষ, এখন আনন্দ করার পালা। প্রথমে স্রোতের বান্ধবীরা নাচবে বলে ঠিক হয়, তারপর বান্ধবীর দল। সাউন্ড বক্সে গান চালু হলে ওরাও তাল মিলিয়ে নাচতে শুরু করে। কন্যা যে বধূ সাজাইছে রে, আজ তারে ফ্যান্টাস্টিক লাগতেছে। নাচ শেষে সবাই যখন হাততালিতে ব্যস্ত, তখন হঠাৎ আরেকটা গান বেজে ওঠে। সবাই অবাক হয়ে যায়, কারণ ওদের স্ক্রিপ্টে গান ছিল না। বান্ধবী তখন স্রোতের পাশে বসা। হঠাৎ দেখে গানের তালে তালে ছাদের দরজা দিয়ে কিছু মানুষ এসে প্রবেশ করছে। সামনে মেহেরাত, তার দুই পাশে রিহানা, নয়ন, আর তাদের পেছনে রায়হান, আরিফ, নবীন। মেহেরাদের পরনে কলাপাতা রঙের পাঞ্জাবি, বাকিদের হলুদ রঙের। সবাই তাদের দেখে ও বলে চিৎকার করে ওঠে। স্টেজের সামনে এসে তারা গানের তালে তালে নাচতে শুরু করে। ওমাহি ওমাহি। স্রোত অবাক হয়ে তাকিয়ে আছে। ওই বাড়ি থেকে মানুষ আসবে এটা স্রোতের অজানা ছিল। মেহেরাত নাচ করছে, তার মুখে হাসি, চোখ স্রোতের চোখে আবদ্ধ। অন্যদিকে বান্ধবী আর ওর বান্ধবীরা এক একজনকে দেখে একে অপরের মুখে চাচাই করছে। সবার মনে একটাই প্রশ্ন, এই ব্যক্তি মেহেরাদের সাথে এখানে কি করছে? এতক্ষণ খুশি থাকলেও ওই ব্যক্তিকে দেখে বান্ধবীর মন খারাপ হয়ে যায়। ওই ব্যক্তি নাচে ব্যস্ত, সে এখনো বান্ধবীকে খেয়াল করেনি। বান্ধবীর মন খারাপ দেখে ওর বান্ধবীরা স্টেজে বসা অবস্থাতে ওকে বলে যেন মন খারাপ না করে, হলুদে মনোযোগ দেয়। মেহেরাদের নাচ শেষ হলে সবাই হাততালি দেয়। সে স্রোতের দিকে এগিয়ে যায়। সে স্রোতের দিকে ডান হাত বাড়িয়ে দেয়। স্রোত ইতস্তত বোধ করছে। সবার দৃষ্টি ওদের দিকে। মেহেরাদের মুখের ভঙ্গিমা, চোখ যেন বলে দিচ্ছে, আমি অপেক্ষা করছি তো সুতোষিনী, হাত ধরুন, উঠে বসুন। স্রোত মেহেরাদের হাতে হাত রাখে। মেহেরাদ তাকে স্টেজের সামনে নিয়ে এসে হাত ছেড়ে দেয়। স্রোত আর বাকি সবাই মেহেরাদের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আসলে সে কি করতে চায়। স্রোতের হাত ছেড়ে দিয়ে মেহেরাদ এক হাঁটু ঘেরে বসে স্রোতের দিকে একটা ডায়মন্ডের রিং এগিয়ে দেওয়ার বলে, ইউ উইল বি বেটার হাফ সতোষিনী। সারা জীবনের জন্য আমাকে আপনার স্রোতে গা ভাসিয়ে দেওয়ার জন্য সম্মতি দিবেন সতোষিনী? মেহেরাদের কথা শুনে সবাই স্রোতের দিকে তাকায়। স্রোত শান্ত দৃষ্টিতে মেহেরাদের মুখ পানে তাকিয়ে আছে। মেহেরাদ স্রোতের উত্তরের অপেক্ষায়, চোখ যেন বলে দিচ্ছে, এত সময় নিচ্ছেন কেন সতোষিনী, তাড়াতাড়ি করুন। স্রোত এবার তার বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে শান্তভাবে বলে ওঠে, ইয়েস, আই উইল। মেহেরাদের অধর প্রসারিত হলো, চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। সবাই চিৎকার করে উঠল। মেহেরাদ স্রোতের বাঁ হাতের অনামিকায় রিংটা পরিয়ে দিল। এখন স্রোতের পাশে মেহেরাদকে বসানো হয়েছে, বাকিদেরও আপ্যায়ন করা হয়েছে। এর মাঝেই ওই ব্যক্তি বান্ধবীকে খেয়াল করে। সেও বুঝে উঠতে পারে না বান্ধবী এখানে কি করছে। এবার বান্ধবীদের নাচের পালা। বান্ধবীরা নাচবে আর এদিকে স্রোতকে মেহেদি দেওয়া হবে। বান্ধবী নিজেই গেয়ে উঠল, এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচবে কি মাথার ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে, সোহাগ চাঁদ বরদনি ধ্বনি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। মেহেদি দেওয়ার পুরোটা সময় মেহেরাদ এক দৃষ্টিতে স্রোতের হাতের দিকে তাকিয়েছিল। আরেকটা চমৎকার ব্যাপার হলো, মেহেরাদ একটা ডিজাইন করিয়েছে ওর বাম হাত আর স্রোতের ডান হাত মিলিয়ে, যেটা শুরু মেহেরাদের হাতে আর শেষ স্রোতের হাতে। স্রোত চুপচাপ মেহেরাদের কাণ্ড দেখছে। স্রোতের বান্ধবীরা তো হেসে কুটি কুটি। একজন তো স্রোতের কানে কানে বলেই দিল। অনুষ্ঠান শেষে সবার খাওয়া দাওয়ার পালা। সবাই নিচে চলে যায়। মেহেরাদ স্রোতের পরিবারের সবার সাথে তার ভাই বোনকে পরিচয় করিয়ে দেয়। রিহানা রায়হানের ছোট বোন, কলেজে খোলা থাকায় সে আজ বিকালে আসছে। পরিচয় পর্ব শেষে বান্ধবী বুঝতে পারে সেই ব্যক্তি মেহেরাদের চাচাতো ভাই। বান্ধবী খেয়াল করলো তার ফোনটা তার হাতে নিয়ে ছাদে ফেলে এসেছে। সে ছাদে চলে যায় ফোন আনতে। ওই ব্যক্তিও বান্ধবীর পেছন পেছন ছাদে চলে যায়। বান্ধবী ফোন নিয়ে পেছনে ঘুরতেই দেখতে পায় রায়হান তার সামনে দাঁড়ানো। হঠাৎ রায়হানকে তার পেছনে দেখে সে ভয় পেয়ে যায়। তবুও তাকে এড়িয়ে চলে যেতে সামনের দিকে কদম ফেলে বান্ধবী। কদম ফেলতে রায়হান তার পথ আটকায় এবং শান্ত দৃষ্টিতে চেয়ে বলে, তোমাকে আবার খুঁজে পাবো কখনো ভাবিনি। খুঁজেছেন নাকি? অনেক খুঁজেছি, অনেক। তোমার ফ্রেন্ডরা কেউ তোমার খোঁজ দেয়নি। আমি নিষেধ করেছিলাম। হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ? আপনার অজানা নয়, বাদ দিন। কেমন আছেন রায়হান ভাইয়া? তার ছেলের সাথে জিজ্ঞাসা করে বান্ধবী। ভালো।
আকাশের দিকে বিমুখ দৃষ্টিতে তাকিয়ে বলে রায়হান। ইরা আপু কেমন আছে? বিয়ে করবেন কবে? যাক, আত্মীয় হয়ে গেলাম, বিয়ের দাওয়াত পাবো। স্মিত হেসে বলে মান্ধবী। মুখে সবসময় হাসি রাখা প্রয়োজন, এই হাসি শত্রুকেও কনফিউজড করে দেয়। বান্ধবীর মুখে হাসি দেখে রায়হান অবাক হয় বটে। 1 বছর আগে যে মেয়েটা তার পিছনে পাগলের মতো ঘুরতো, ইরার সাথে সম্পর্ক আছে শুনে যে মেয়েটা সবার সামনে কান্না করেছিল, সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে হেসে হেসে দাওয়াত চাচ্ছে। বুক ভরা নিঃশ্বাস ফেলে রায়হান বলে, ওই দিনের 1 উইক পরে আমি জানতে পারি এরা আমাকে ঠকিয়েছে। শি ওয়াজ এ রিলেশনশিপ উইথ অ্যানাদার ওয়ান। শি চিটেড উইথ মি। এই যে আপনি আমাকে অপশন হিসেবে খুঁজছিলেন। তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছিলাম আমি তোমাকে মিস করছি। প্রতিদিন কোচিংয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা, ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলা মেয়েটাকে আমি মিস করছিলাম। আপনি ইরা আপুকে ভালোবাসতেন, সবার সামনে বলেছিলেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে আমাকে ঠকিয়েছে। শক্ত গলায় বলল রায়হান। বান্ধবী চুপ করে রইল। রায়হান এবার বান্ধবীর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে কি এখনো ভালোবাসো বান্ধবী? এই প্রশ্ন আশা করেনি বান্ধবী। সে সময় নেয় স্মিত হেসে বলে, পৃথিবীর কত অদ্ভুত নিয়ম, তাই না রায়হান ভাই? আমরা যাকে ভালোবাসি সে ভালোবাসে আরেকজনকে, সে আরেকজন আবার ভালোবাসে অন্যজনকে। আমরা কেউই মনের মানুষটাকে পাই না, কোথাও কেউ নাই আসলে। কথাটা বলে বান্ধবী নিচে চলে যায়। তার টলমলে চোখগুলো রায়হান দেখতে পায় না। সে বান্ধবীর যাওয়ার পানে চেয়ে আছে। বান্ধবীর শেষ কথাটা ভাবতেই রায়হানের অধর প্রসারিত হয়। সে বান্ধবীর যাওয়ার পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, এবার তোমাকে হারাতে দেব না আমি বান্ধবী। নিজের করা ভুল নিজেই আবার শুধরে নেব। 1 বছর ভুলের শাস্তি ভোগ করেছি, এবার প্রায়শ্চিত্ত করা পালা। বান্ধবীর রুমটা বেশি বড় হয়, সবাই এই রুমে আড্ডা দিতে বসেছে। ড্রয়িং রুমে বড়রা আছে বলে তারা সবাই এক রুমে চলে আসে। এখন বাজে রাত 12টা। বাড়িতে এই তরুণরা ছাড়া আর কেউ নেই। বড়রা সবাই যার যার রুমে চলে গিয়েছে আগেই। মেহমান যারা ছিল তারা এই বিল্ডিংয়েই, তারাও যার যার বাসায় চলে গিয়েছে। স্রোতের এত ভিড় ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, সবাই জোর করে বসিয়ে রেখেছে। সে একবার বিরক্তি নিয়ে উঠতে নিচ্ছিল, তখন মেহেরাত বলে, থাকুন না সতোষিনী, ভালো লাগছে তো। মেহেরাদের কথা সে ফেলতে পারে না কেন জানি। সে বসে রইল। সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। এর মাঝে স্রোত বলে, তোমরা আনন্দ করো, আমি ফ্রেশ হতে চাই। এই ভারী সাজ পোশাক আমার বিরক্ত লাগছে। সবাই জানে স্রোত কেমন, তাই এখন আর কেউ আটকায়নি। অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকাল সকাল উঠতে হবে। মেহেরাদের ভাই বোনেরা জানিয়েছে তারা একটু পর রওনা হবে। বিয়ে বাড়িতে আনন্দ না হলে কি ভালো লাগে? ওদের বাড়িতে তো মনেই হয় না যে বিয়ে। স্রোত চলে যাওয়ার একটু পরে মেহেরাদও ওয়াশরুমের নাম করে বেরিয়ে যায়। টেবিলের উপর থেকে একটা বাটি নিয়ে স্রোতের রুমে চলে যায়। রুমে গিয়ে বুঝতে পারে স্রোত ওয়াশরুমে। সে দরজা লাগিয়ে রুমের আলো নিভিয়ে দেয়। স্রোত হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে রুম অন্ধকার দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সে অন্ধকার ভয় পায়। ওয়াশরুমের আবছা আলো রুমে আসে, এতে স্রোত বুঝতে পারে রুমে কেউ আছে। সে রেগে ধমকে ওঠে, কে এখানে? আমার এসব ফাজলামো একদম পছন্দ না। কারো সারা শব্দ নেই। স্রোত আবারও কিছু বলতে যাবে, তখনই টের পায় সেই মানুষটা তার পেছনে। মানুষটার গরম নিঃশ্বাস স্রোতের ঘাড়ে পড়ছে, সাথে সাথে অতি পরিচিত পারফিউমের ঘ্রাণ তো আছে। মেহেরাত তার পেছনে বুঝতে পেরে চকিতে পেছনে ফিরে এসে আর বিস্ময়ের সাথে বলে, মেজর সাহেব, আপনি এখানে? মেহেরাত হাসলো। কোনো কথা না বলে তার হাতের বাটিটা থেকে হলুদ নিয়ে স্রোতের গালে লাগিয়ে দিয়ে বলল, শুভ হলুদ সতোষিনী। স্রোত যেন অবাক হতেও ভুলে গিয়েছে সে এখানে হলুদ লাগাতে এসেছে। মেহেরাত এবার রুমের আলো জ্বালিয়ে বিছানায় বসে বলতে শুরু করলো, আমার বিয়ে, আমার হলুদ সন্ধ্যা, আমার বউ আর আমি নাকি হলুদ ছোঁয়াতে পারবো না। এটা কি ঠিক? আপনিই বলেন সতোষিনী। স্রোত আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। সে বিস্ময় নিয়ে মেহেরাদের কথা শুনছে। মেহেরাত আবারও বলল, ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসুন, আমাকে হলুদ লাগিয়ে দিন। সময় নেই, চলে যাব তো এখন। স্রোত সামনে গিয়ে হেঁটে বলল, আপনি কি আসলেই পাগল? বউয়ের সাথে পাগলামি করবো না তো কার সাথে করব? হাজিব, নিন নিন, হলুদ লাগিয়ে দিন। আপনি আমায় হলুদ না লাগালে হলুদ অনুষ্ঠান সম্পূর্ণ হবে না তো। কিছু একটা মনে করে মেহেরাত আবারও বলল। স্রোত হাত বাড়িয়ে দেয়। হাত দেখে মেহেরাত আনন্দের সাথে বলে, এই ওয়েট, আপনার হাত দুটো দেখি, মেহেদির কেমন রং ধরেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর রং ধরেছে। জানেন তো, কনের মেহেদির রং যত গাঢ় হয়, স্বামী নাকি তত বেশি ভালোবাসে। দেখুন আপনার মেহেদির রং কতটা গাঢ় হয়েছে, তবু আপনি বুঝলেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। শেষের কথাটা নাক টেনে কাঁদো কাঁদো স্বরে বলে মেহেরাত। মেহেরাদের কাণ্ডে স্রোত হেসে ফেলে। তখন আবারও বলে, হাসবেন না, সত্যি বলছি। নিন, এখন আমায় হলুদ লাগিয়ে দিন তো।
হলুদের বাটিটা স্রোতের সামনে এগিয়ে দিয়ে বলল মেহেরাদ। মেহেরাদের পাগলামিগুলো স্রোতের ভাল লাগছে, খুব ভাল লাগছে। সে বাটি থেকে হলুদ নিয়ে মেহেরাদের গালে ছুঁয়ে দিল। মেহেরাদ হাসলো প্রশান্তির হাসি। এবার সে উঠে দাঁড়িয়ে বলল, আজ আসি, কাল আপনাকে নিজের নামে লিখে নিতে চলে আসব। কাল থেকে আপনি আমার, পুরোটাই আমার সত্যিনী, একান্তই আমার। মেহেরাজ দরজা খুলতে দেখতে পায় দরজার বাইরে সবাই কোমরে হাত দিয়ে দাঁড়ানো। বান্ধবী দুষ্টুমি করে বলল, ভাইয়া এটা কি আপনার ওয়াশরুম? বান্ধবীর কথা শুনে সবাই জোরে হেসে ফেলল। মেহেরাদ বোকা হাসি দিয়ে একবার পেছনে স্রোতের দিকে তাকায়, তো একবার বাইরে সবার দিকে তাকায়। স্রোত কটমট করে মেহেরাদের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে জ্বালিয়ে দিবে। এর মাঝেই নবীন, আরিফ আর রায়হান মেহেরাদকে ধরে বলে। এই কথা শুনে আরেক দফা হাসির রোল পড়ে যায়। ওরা চলে যায়। স্রোত শান্ত ভঙ্গিতে দরজার সামনে আসলে দেখতে পায় বিচ্ছু বাহিনী হাসছে। স্রোতকে দেখতেই বলে ওঠে, তুমি ওয়াশরুমে কি করছো স্রোত আপু? স্রোত ওদের কথার মানে বুঝতে পেরে ধ্যাত বলে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। সবাই একে অপরের মুখ চাচাই করে জোরে হেসে ফেলল। দিনটা শুক্রবার। সকাল থেকেই দুবাড়িতে আনন্দের ঢল নেমেছে। সবাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কত কাজ! স্রোতকে সাজানোর জন্য আজ পার্লার থেকে লোক আসবে। স্রোত প্রথমে নাকচ করে দিলে তার মামি এসে তাকে বুঝিয়ে বলে, স্রোত মা, দেখো আজকে দিনটা কত সুন্দর। আজ তোমার বিয়ে, আমরা সবাই কত খুশি। দেখো, এই দিনটা নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে। আজই তো সাজগোজ করার দিন, আজই তো মন ভরে তুমি সাজবে। এই দিন আর আসবে না মা। আজ সব থেকে বেশি তোমাকে সুন্দর লাগতে হবে, তুমি নিষেধ করো না। মামির কথা শুনে স্রোত রাজি হয়, তবে বলে দেয় ভারী সাজ যেন না দেয়। তারপর মামি সবাইকে বলে স্রোতের রুম খালি করে দিয়েছে, এখন একটু একা থাকা প্রয়োজন। স্রোত দরজা বন্ধ করে বসে আছে। সে ভাবছে মাত্র কয়েকদিনে তার জীবন কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। কখনো বিয়ে করবে না বলে ঠিক করে রাখা মেয়েটার আজ বিয়ে। তার ভয় ছিল, তার মায়ের সাথে যা হয়েছে তা হওয়ার ভয়। কিন্তু মেহেরাদকে দেখে তার মন সায় দিয়েছে যে এমন কিছু হবে না। সে লোকটাকে ভরসা করে দেখতে চায়। তবুও তার মনটা আজ ভীষণ খারাপ, মা নেই বলে। মায়ের কত স্বপ্ন ছিল মেয়েদের বিয়ে নিয়ে, আজ বিয়ে অথচ মা নেই। স্রোতের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই সে দেখল তার বারান্দা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে সাদা ধোঁয়া ঘিরে ফেলেছে জায়গাটাকে। এই অন্ধকার থেকে এক শাড়ি পরিহিত মানবী তার দিকে এগিয়ে আসছে। স্রোত বোঝার চেষ্টা করছে কে এটা। আবছা মানবী যখন স্রোতের অনেকটাই কাছে চলে এসেছে, স্রোত তখন উঠে দাঁড়ালো। সে আবছা মানবী হাসছে, তার চোখে মুখে আনন্দের ছোঁয়া। স্রোত অস্ফুট স্বরে ডেকে উঠল, আম্মু। স্রোত তখন দৌড়ে মানবীকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পারে না। সে যত এগোয় মানবী তত পেছনে যায়। স্রোত কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে। মানবী মুখে হাসি রেখে জিজ্ঞাসা করে, কাঁদছিস কেন স্রোত? আমি তোমাকে ধরতে পারছি না কেন আম্মু? কাঁদতে কাঁদতেই বলে স্রোত, আমাকে তো এখন ধরা যাবে না, আমি যে ধরা ছড়া বাইরে। আম্মু জানো, আজ আমার বিয়ে। আমি বিয়েটা করতে চাইনি। আমি তো দেখেছি তুমি কি কি সহ্য করেছো, কিন্তু জানিস, আমি সব জানি। পাগল মেয়ে আমার, সবাইকে এক হয় বল? তোর বাবা বদ মেজাজে ছিলেন। আম্মু তুমি খুশি তো বিয়ে নিয়ে? খুশি, সবই খুশি। তুই ভালো থাকবি মা, অনেক ভালো থাকবি। তোমার কত ইচ্ছে ছিল বিয়ে নিয়ে, অথচ তুমি পৃথিবীতেই নেই। কে বলেছে আমি নেই? আমি আছি, আমি তোদের মাঝেই আছি। মনে রাখবি সব সময়, মা তোদের আশেপাশেই আছে। স্রোত অশ্রুসিক্ত চোখে মানবীর দিকে চেয়ে রইল। মানবী আবার বললেন, আজ আসি, ভালো থাকিস। কথাটা বলেই মানবী হাওয়ায় মিলিয়ে গেলেন। সেই অন্ধকার সাদা ধোঁয়া সব মিলিয়ে গেল। স্রোত চিৎকার করে ওঠে, আম্মু যেও না আম্মু। স্রোতের চিৎকার শুনে সবাই ওর ঘরের সামনে চলে এসেছে, দরজা ধাক্কাচ্ছে। এক পর্যায়ে স্রোতের ধ্যান ভাঙলে সে বুঝতে পারে সে তার মাকে কল্পনা করছিল। দরজার ধাক্কানোর আওয়াজ শুনে সে চোখ মুছে মেঝে থেকে উঠে দাঁড়ায়। নিজেকে সামলে দরজা খুলে সামনে সবাইকে দেখে অবাক হলেও শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সবাই এখানে কেন? বান্ধবী বলে, তুই আম্মু আম্মু বলে চিৎকার করছিলি কেন? এমনি। দীর্ঘশ্বাস ফেলে বলে স্রোত। সবাই চুপ হয়ে যায়। স্রোতের মামি এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মায়ের কথা মনে পড়ছে? পড়বেই। তুমি গোসল সেরে ফেলো, পার্লার থেকে মেয়েরা চলে এসেছে, তোমার অপেক্ষা করছে। স্রোত আচ্ছা বলে ভেতরে চলে যায়। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর সবাই যার যার কাজে চলে যায়। এই সবই সিরাজ সাহেব দূর থেকে দেখছিলেন। বুক ভরা নিঃশ্বাস নিয়ে তিনিও চলে যান। স্রোতকে সাজানো শেষ। বান্ধবী খুশিতে বলে, আপু, তোকে একদম রূপকথার রানী লাগছে, পুরাই লাল টুকটুকে বউ।
স্রোত এক দৃষ্টিতে আয়নার দিকে চেয়ে রইল। সে মেহেরাদের জন্য বউ সেজেছে, মেহেরাদের বউ। স্রোতকে সাজানো শেষ হলে সবাই চলে যায় নিজেরা তৈরি হতে। স্রোত রুমে একা, তখনই ফোনটা টুংটাং শব্দে বেজে ওঠে। ফোনটা নিতেই দেখতে পায় মেহেরাদের মেসেজ। আপনাকে বধূ বেশে দেখার তৃষ্ণায় আমি তৃষ্ণার্ত সতোষিনী, বুকটা যেন ফেটে যাচ্ছে। মেসেজটা পড়ে স্রোতের অধর প্রসারিত হলো, সাথে সাথে আরেকটা মেসেজ। একটু কল দিবেন? স্রোতের কল দেখে মেহেরাত খুশি হয়ে রিসিভ করলেও কেউ কোনো কথা বলছে না। তারা নীরব, সময় নীরব, পরিবেশ নীরব। এই নীরবতাটাও যে প্রেমময়, শান্তির। একসময় মেহেরাত শান্তভাবে বলে উঠল, কি করছেন সতোষিনী? অপেক্ষা। কার? আপনার। ভনিতা ছাড়াই বলে স্রোত। মেহেরাত হাসলো, অদ্ভুত এক হাসি। সেই হাসিতে সুখ আছে, ভালোবাসা আছে। সময় যেন যাচ্ছেই না সতোষিনী। ও, শুধু চোখই যাচ্ছে আমাকে দেখার জন্য, আর কেউ না? দুষ্টুমি করে বলল স্রোত। স্রোত খেয়াল করেছে সে যখন মেহেরাদের সাথে থাকে তখন তার গম্ভীর ভাব কোথায় যেন হারিয়ে যায়। সেই পুরনো চঞ্চল স্রোত ফিরে আসে। স্রোতের কথায় মেহেরাত শব্দ করে হেসে ফেলল, বলল, আমি তো অপেক্ষা করছি, খুবই অপেক্ষা করছি। এই সময় অন্যদিন কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আর আজকে সে যাচ্ছেই না, সে স্থির হয়ে গেছে। সময়ের বিরুদ্ধে মেহেরাদের অভিযোগ মন দিয়ে শুনল স্রোত। সে হাসলো, খুবই সামান্য হাসি, বলল, এখন সময়ও আপনার শত্রু হয়ে গেল? একদম সময় আমার সাথে শত্রুর মতো ব্যবহার শুরু করেছে, আপনার কাছে যেতেই দিচ্ছে না। মেহেরাদের বাচ্চামো দেখে স্রোত স্মিত হেসে বলে, বাচ্চামো বাদ দিন, এখন ডাকছি, যে কেউ চলে আসবে এখন। আমার জন্য অপেক্ষা করুন সতোষিনী, আপনার এই অপেক্ষা আর আমি আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার। গাঢ় স্বরে বলে ফোন রেখে দেয় মেহেরাত। স্রোত আয়নায় নিজেকে দেখতে থাকে। অনেক সময় পার হয়। বান্ধবী এসে জানায় ওরা চলে এসেছে। স্রোত বারান্দায় যায়, গিয়ে দেখে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সবাই বের হয়। স্রোত অপেক্ষা করছে কখন মেহেরাত বের হবে। স্রোত নিজেই নিজের কাণ্ডে অবাক, সে কেন এমন করছে। তখনই মেহেরাত নামলো, তার পরনে অফ হোয়াইট রঙের শেরওয়ানি। স্রোত তৎক্ষণাৎ মেজর সাহেবকে রূপকথার রাজা নামে আখ্যায়িত করলো। সেই রাজা আর রাজ্যের রানী হতে চলেছে সে। মেহেরাত গাড়ি থেকে নেমে উপরের দিকে তাকাতে স্রোতের চোখে চোখ পড়ে যায়। সে যেন জানতো স্রোত এখানে তার অপেক্ষায় থাকবে। স্রোত সাথে সাথেই রুমে চলে যায়। মেহেরাত তা দেখে হাসে। মেহেরাত সোফায় বসে আছে, সামনে কাজী সাহেব বসা। এখন স্রোতকে আনার পালা। বান্ধবীর সাথে রায়হানের দেখা হয়েছে। রায়হান অনেকবার কথা বলতে চাইলেও বান্ধবী যথাসম্ভব এড়িয়ে চলেছে। স্রোতকে যখন মেহেরাদের পাশে এনে বসানো হয় তখন দুজনের কেউই কোনো প্রতিক্রিয়া দেখায়নি। স্রোতের সামনে সে যতই পাগলামি করুক, সবার সামনে সে অন্যরকম। তবে মনে মনে ঠিকই বলেছে, মাশাল্লাহ, আপনার চোখ দুটো হতে জানতো না তাদের অপেক্ষার ফল এত বেশি মিষ্টি হবে। স্রোতকে ফিসফিসিয়ে বলল, আপনার স্নিগ্ধতায় আমার সব তৃষ্ণা মিটে গেছে সতোষিনী, তবে বুকটা খা খা করছে। স্রোত নিচের দিকে তাকিয়েছিল। মেহেরাদের কথা শুনে সে হাসলো, অদ্ভুত সে হাসি। কাজী সাহেব যখন স্রোতকে কবুল বলতে বলে তখন সে সময় নেয়। কেন যেন কথাগুলো আটকে যাচ্ছে, বলতে পারছে না। মেহেরাত তখন শব্দ করে স্রোতের হাতটা মুঠোবন্দি করে। স্রোত চকিতে ওর দিকে তাকায়। মেহেরাদের চোখ যেন বলে দিচ্ছে, আমাকে ভরসা করুন সতোষিনী, এই যে হাত ধরলাম আর কখনো ছাড়বো না, বিশ্বাস করুন আমায়। স্রোত মেহেরাদের চোখের দিকে তাকিয়ে কবুল বলে ফেলে। মেহেরাদের মনে হয় সে এমন সুমিষ্ট ধ্বনি আর কখনো শুনেনি। প্রশান্তিতে তার চোখ বুজে আসে, চোখে মুখে পূর্ণতার ঝলক। মেহেরাতকে কবুল বলতে বললে সে স্রোতের দিকে তাকিয়ে স্রোতের হাতটা আরো শক্ত করে মুঠোবন্দি করে এক নিঃশ্বাসে কবুল বলে ফেলে। এ যেন মেহেরাদের চাওয়ার পরিণয়। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। মেহেরাত যে স্রোতের হাত ধরে ভরসা দিয়েছে সবটাই সিরাজ সাহেব দেখেছেন। ওনার ভিতরে প্রশান্তির আনন্দ, ওনার মেয়ে ভালো থাকবে, সঠিক মানুষের হাতেই তিনি কন্যাদান করেছেন। বিয়ে পড়ানোর সময় রায়হান মেহেরাদের আর বান্ধবী স্রোতের পিছনে দাঁড়িয়েছিল। রায়হান আজ অনেক চেষ্টা করলেও বান্ধবীর সাথে কথা বলতে পারেনি। তখনই ফিসফিসিয়ে বলে, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। 1 বছর আগে প্রেমে পড়িনি, তবে এই একটা বছর ভালোবেসেছি, অপেক্ষা করেছি। এবার না হয় প্রেমে পড়ব, নতুন ভালোবাসার ইতিহাস গড়ব। আগে ভালোবাসা, তারপর প্রেম। বান্ধবী বিষয় নিয়ে তাকালে রায়হান হেসে চোখ মারে তাকে। কন্যা বিদায়ের পালা। বিয়ের এত এত আনন্দ যেন এক নিমিষে শেষ হয়ে যায়। সব রং যেন ফিকে হয়ে যায় কন্যা বিদায়ের সময়। বাতাসে করুণ বাঁশির সুর। মনের ভেতরে মন খারাপেরা তখন উতাল পাতাল ঢেউ হয়ে বয়। সবার চোখে জল, আর কোনো একজনের মনে সব ছেড়ে ছুড়ে যাওয়ার বেদনা। কি জানি কি হয়, নতুন জীবনে নতুন পরিবারে মানুষ কেমন জানি হয়। কত হাজার রকমের চিন্তা তখন মাথায় আসে।
বান্ধবীর চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু যার বিয়ে তার কোনো ধ্যান নেই। সে চুপচাপ শান্ত দৃষ্টিতে দেখছে। তার মতে মেয়েরা এত কেন কান্নাকাটি করে? সে কাঁদবে না, একটুও না। তার সাথে কান্না করা যায় না, মানায় না তাকে। স্রোত সাহেলা বেগমকে বলেছে, সংসারটা এতদিন যেভাবে সামলেছ এভাবেই সামলিও। বান্ধবীকে কান্না করতে দেখে জড়িয়ে ধরে বলেছে, কান্না করছিস কেন? তুই তো বলেছিলি বিয়ে করে নিতে, এখন কাঁদছিস কেন? বান্ধবী হিচকি তুলতে তুলতে বলে, ও তুই বুঝবি না, পাষাণ মহিলা কোথাকার। বোনের কথায় স্রোত হাসে খানিকটা, তারপর বাবার দিকে ইশারা করে শক্ত কণ্ঠে বলে, ওনার দিকে খেয়াল রাখিস। বলেই স্রোত গাড়িতে উঠে বসে। মেহেরাজ জানে স্রোতের বাবার সাথে স্রোতের সম্পর্ক ভালো না। মেহেরাজ সিরাজ সাহেবের কাছে গিয়ে ওনার হাত ধরে ভরসা দিয়ে বলে, আমাকে ভরসা করুন সতোষিনী, এই যে হাত ধরলাম আর কখনো ছাড়বো না, বিশ্বাস করুন আমায়। খুশিতে সিরাজ সাহেবের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে আসে। সে মেহেরাদের পিঠে হাত বুলিয়ে বলে, বিশ্বাস আর ভরসা দুটোই করলাম, আশা করি মজাটা রাখবে। বিপরীতে মেহেরাত হাসি উপহার দেয়। তারপর গাড়িতে উঠে পড়লে গাড়ি চলতে থাকে নিজ গন্তব্যে। গাড়ি যখন ব্যস্ত রাস্তায় তখন পড়ন্ত বিকেল। এই গাড়িতে স্রোত, মেহেরাত, রিহানা আর ড্রাইভার ছাড়া কেউ নেই। রিহানা ড্রাইভারের পাশের সিটে বসে মোবাইলে ব্যস্ত। স্রোত বাহিরের দিকে তাকিয়ে আছে, মেহেরাত স্রোতের দিকে তাকিয়ে আছে। মেহেরাত যে তার দিকে অপলক তাকিয়েছে সেটা স্রোত ভালোভাবেই বুঝতে পারছে। তার কেমন জানি অস্বস্তি হচ্ছে। একসময় যে মেহেরাদের দিকে ঘুরে বসে জিজ্ঞাসা করে, কি দেখছেন এমন করে? মাতাল করা সেই কণ্ঠস্বর। আগে দেখেননি? সবার সামনে মন ভরে দেখতে পারিনি সতোষিনী। এবার যেন স্রোত লজ্জা পেল খানিকটা, সে চুপ রইল। মেহেরাজ স্রোতের হাতটা নিজের মুঠোবন্দি করে বলল, জানেন সতোষিনী, বিশ্বাসই হচ্ছে না আপনি আমার হয়ে গেছেন সম্পূর্ণভাবে। হে যেন একটা স্বপ্ন, ঘুম ভেঙে গেলেই শেষ। খুব করে ইচ্ছে ঘুম না ভাঙুক, এই স্বপ্ন শেষ না হোক। স্রোত চুপ করে মেহেরাদের কথা শুনছে। স্রোতের হাতটা দিয়ে নিজের গালে স্পর্শ করে রাখে মেহেরাদ আর বলে, আমাকে বিশ্বাস করে নিজেকে আমার নামে লিখে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে সতোষিনী। স্রোত হাতটা ছাড়ায় না, ইচ্ছে করছে না। তার এই মুহূর্তটা ভালো লাগছে, একটু বেশি ভালো লাগছে। মনে প্রাণে চাচ্ছে সময়টা এখানেই থমকে যাক, এই ভালো লাগা সারা জীবন থাকুক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।